হেই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমি রিপন স্যার, তোমাদের যে বাংলা ক্লাসগুলো নিয়ে থাকি সেই স্যার। তো আশা করি আজকেরও তোমরা প্রস্তুত আছো। আমরা আজকের নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পদ্য থেকে কোনো একটি পাঠ শিখব। পাঠটি একটু গুরুত্বপূর্ণ এবং খুব জটিল। আমাদের এটি ভালো করে জানতে হবে। পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তাহলে কি শিখছি আজকের আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পদ্য থেকে বাচ্য ও বাচ্য পরিবর্তন, পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ বাচ্য ও বাচ্য পরিবর্তন, এটি আজকের আমরা শিখতে যাচ্ছি। তাহলে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের 196 পৃষ্ঠায় এখানে চলে আসো, যেখান থেকে আমরা আজকের এই পাঠটি সুন্দরভাবে শিখতে চেষ্টা করব। তো শুরুতেই আমাদেরকে আগে জেনে নিতে হবে ভালো করে বাচ্য কি আসলে, আমরা বাংলা ভাষা কি, শব্দ কাকে বলে, পদ কাকে বলে, ব্যাকরণ কি, এই বিষয়গুলো তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। এই বাংলা ভাষার বা আমরা যে কথা বলছি, এই কথা বলার ক্ষেত্রে বিভিন্ন ধরন প্রকাশভঙ্গি আছে। আর এই প্রকাশভঙ্গিগুলো প্রকাশ পায় এক এক রকম। তার বক্তা সবসময় কিন্তু একরকম বলে না। অনেক সময় যদি আমরা বলি, আমরা সোজা পথে যেমন চলি, উল্টা পথেও চলি, কিন্তু আমরা পথে চলি। ভাষা আমরা মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করি, সেটাও উল্টে পাল্টে বলা যায়। আর ব্যাকরণ মূলত কিন্তু মানুষের যে প্রকাশভঙ্গি, মানুষের যে ভাষা প্রয়োগ, সেই বিষয়টাকে বিশ্লেষণ করে লিখিত। ব্যাকরণ কখনোই নির্ধারিত করে দেয়নি যে তুমি এভাবে চলো, এভাবে চলো। তবে মানুষের প্রকাশভঙ্গি থেকে সুনির্দিষ্ট একটা বিধি বিধান তৈরি করে দিয়েছে, যাতে আমরা সবাই একইভাবে চলি। কিন্তু আগে ব্যাকরণের সৃষ্টি নয়, অবশ্যই আগে ভাষার সৃষ্টি, তারপরে ব্যাকরণের সৃষ্টি হয়েছে। আর এই যে ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটা বিষয় হলো বাচ্য। তো আমরা যদি শুরুতেই একটা বিষয় দেখি এখানে, তো যদি তোমরা বইটা খোলো তাহলে দেখে থাকবে 196 পৃষ্ঠায় 1 নম্বরে লেখা আছে, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। দ্বিতীয় বাক্য, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। তৃতীয় বাক্য, আমার খাওয়া হলো না। এই বাক্য তিনটা দিয়ে আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করছি। এখন প্রথম দুইটা আছে যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। দুটা বাক্যের অর্থ বা মনোভাব কিন্তু একই প্রকাশ পেয়েছে। সেখানে কর্তার যে ব্যাপারগুলো আছে সেটা, বা পুরুষের যে বিষয়গুলো আছে সেটার পার্থক্য আছে, বলার ভঙ্গিমাটা একটু আলাদা আছে। তাহলে কি বাক্যে বিভিন্ন ধরন, আচ্ছা, উপরের প্রথম বাক্যে কর্তার, দ্বিতীয় বাক্যে কর্মের, তৃতীয় বাক্যে ক্রিয়ার প্রাধান্য পেয়েছে। আমরা যদি দেখি প্রথম বাক্য, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে কি বোঝাতে চেয়েছে? রবীন্দ্রনাথ
গীতাঞ্জলি লিখেছেন। এটাই মূলত প্রকাশ যে এই গীতাঞ্জলি বইটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা বিষয় আমরা জেনে নেই, আমরা যখন বাক্য ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোন জিনিসটা কোন শব্দের উপরে জোর দেব, কোন জিনিসটা আমরা বুঝাতে চেয়েছি সেটা ওই বাক্যের শব্দের মাধ্যমে প্রকাশ করি। এখানেও আমরা অনেক সময় কর্তা কি বলছে সেটা প্রকাশ করি, বা আমি কি করছি কাজটা প্রকাশ করি। বিশেষ শব্দের উপরেও জোর দেওয়া হয়। এক্ষেত্রে উপরের বাক্যে যে গীতাঞ্জলি লিখেছেন কে, রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে তাকে হাইলাইটস করা হয়েছে, তাকে হাইলাইট করেছে। এরপর পরের বাক্যটি কর্মে, কর্ম কি এটা আমরা বুঝতে হবে। আমরা জানি যে একটা বাক্য তৈরির ক্ষেত্রে বাংলা বাক্যে এবং ইংরেজি বাক্যে আলাদা প্যাটার্ন আছে। ইংরেজি বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর বাংলা বাক্যে হলো কর্তা, কর্ম, ক্রিয়া। ইংরেজি বাক্যে হলো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। ভুল বলেছি, প্রথম যেটা বলেছিলাম যে আই ইট রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা প্রকাশ পায়। আর বাংলা বাক্যে আমি ভাত খাই, আমি মানে কর্তা, কর্ম, ক্রিয়া। আর ইংরেজি বাক্যে কর্তা, ক্রিয়া, কর্ম। এটা হলো বাংলা এবং ইংরেজি বাক্যের গঠন। তো এবার তাহলে এখানে যে প্রথম বাক্যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে কর্তাকে প্রকাশ করা হয়েছে, যেমন পরের বাক্যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। এইখানে কর্মের প্রাধান্য পেয়েছে। এখন আমরা কর্ম কি সেটা জানতে আলোচনায় আসছিলাম। যেহেতু বাক্যে তিনটি পদ থাকতেই হবে, অবশ্য অনেক সময় কর্মপদ থাকে না, সেক্ষেত্রে কর্তা, কর্ম, ক্রিয়া। কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে তার কাজ সম্পন্ন করে সেটি হলো কর্মপদ। যেমন আমি বই পড়ি, এখানে কর্তা আমি, পড়ি ক্রিয়া, কিন্তু এই যে পড়ার কার্যক্রমটা চলছে কাকে অবলম্বন করে? ক্রিয়াপদকে অবলম্বন করে। এখানে ক্রিয়াপদ হলো পড়ি, কিন্তু কি পড়ি? বই। বইটা এখানে কর্মপদ। আর লিখিত হয়েছে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। লিখিত হয়েছে কি লিখিত হয়েছে? এখানে রবীন্দ্রনাথ না, কিন্তু হাইলাইট করা হয়েছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি হলো কর্মপদ। আর এ বাক্যে তাহলে কর্মপদের প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে আমার যাওয়া হলো না, এই দ্বিতীয় বাক্যে আবার ক্রিয়ার প্রাধান্য পেয়েছে, যাওয়া হলো না। এই যে যাওয়া পদটাকে, এটা হলো ক্রিয়াপদ, এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন এখানে আমরা দেখব যে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি প্রকাশ পেয়েছে। এখানে এই যে বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি, এটি হলো বাচ্য। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে বাচ্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি হলো বাচ্য। তাহলে আমরা এখানে বাচ্য শিখলাম। বাচ্যের বাচ্য, যে বাক্যের বিভিন্ন ধরনের যে প্রকাশভঙ্গি আছে সেটি হলো বাচ্য। এখন আমরা জানবো যে এই বাচ্য কত প্রকার, প্রকারভেদ। প্রকারভেদ জানা দরকার আমাদের। তো বাচ্য মূলত তিন ধরনের বা তিন প্রকারের। কি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর হলো ভাববাচ্য। এখন আমরা জানবো কর্তৃবাচ্য কি। যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয়, যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে। এখানে আমরা বাচ্য এবং প্রকারভেদ এবং কর্তৃবাচ্য সম্পর্কে একটু জানব। সেখানে কি বলছে?
কর্তৃবাচ্য এটা কি আমরা উদাহরণটা লিখি, তারপরে আমরা বুঝতে চেষ্টা করি। ছাত্ররা অঙ্ক করছে। এটা হলো একটা বাচ্য, ছাত্ররা অঙ্ক করছে। তাহলে কর্তৃবাচ্যের যদি সংজ্ঞা আমরা দেখি, সে অনুযায়ী কি বলতে পারি, যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্য বলে। এখানে এই ছাত্ররা এটা হলো কর্তা, অঙ্ক কর্ম, আর এটা হলো ক্রিয়াপদ। তো বলা হচ্ছে যে বাক্যে কর্তার অর্থের প্রাধান্য থাকবে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হবে, সেটি কর্তৃবাচ্য। এখানে কারা অঙ্ক করছে? ছাত্ররা। আমরা যদি এর অর্থ হিসেবে ধরতে যাই, কোন বিষয়টা বোঝাতে চেয়েছে, আমাদের বাক্য বুঝতে একটু কঠিন হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। ছাত্ররা কি করছে? অঙ্ক করছে। এই যে করছে কারা, সেটা প্রাধান্য পেয়েছে এখানে, আর একটা প্রাধান্য পেয়েছে এই করছে। ছাত্ররা এটা হলো কর্তা, আর করছে এই দুইটার প্রাধান্য পেয়েছে। এখানে অঙ্কের প্রাধান্য পায়নি এই বাক্যে। আর এই ক্রিয়াপদ এই কর্তার অনুসারী হয়ে আছে, অর্থাৎ এই ছাত্ররা যে করছে, এই করছে ছাত্ররা করছে, আমি যদি অঙ্ক বাদ দেই, এখানে এই ক্রিয়া এই কর্তার অনুসারী হয়েছে, আর ক্রিয়া কর্তার অনুসারী হলে সেটি হবে কর্তৃবাচ্য। আমরা নামেই বুঝতে পারছি যে কর্তৃ মানে কর্তা, কর্তার অনুসারী থাকবে ক্রিয়াপদ। এখন এখানে দুটো বিষয় আমাদের জেনে নিতে হবে কর্তৃবাচ্যে। সেটি হলো, কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়, এটা আমাদের মনে রাখতে হবে। কর্তৃবাক্যে কর্তা ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হবে। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটি হলো কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়। যেমন শিক্ষক ছাত্রদের পড়ান। শিক্ষক, এখানে শিক্ষক, এখানে শূন্য বিভক্তি আছে। আর কি এখানে কর্তা, আর কি কর্মে দ্বিতীয়া ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। এই তিনটা আমাদের মনে রাখতে হবে। কর্তৃবাক্যে কর্তায় প্রথমা বা শূন্য, কর্মপদে দ্বিতীয়া, ষষ্ঠী এবং বা শূন্য বিভক্তি হতে পারে। যেমন রোগী পথ্য সেবন করে, রোগী পথ্য সেবন করে, এটা যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে যদি রোগী ধরি, সেখানে কিন্তু শূন্য বিভক্তি আছে। পথ্য এটি শূন্য বিভক্তি বা অবিভক্তি, যেটাকে শূন্য বিভক্তি বলা হয়। তাহলে আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে। কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়, আর হলো কর্তৃবাচ্যের কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি, কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। এরপরে আমরা আসবো পরবর্তী বাচ্যে, যেটি হলো কর্মবাচ্য। আমরা বাচ্যের কর্তৃবাচ্যটা শিখলাম, এবার আমরা কর্মবাচ্য কি এটা সম্পর্কে জানবো। তো এখানে কি বলা হয়েছে, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক বা সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়। আগে আমরা জেনেছিলাম
কর্তার সম্পর্ক থাকবে, আর এখানে ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ক থাকবে। মানে ক্রিয়াপদ কর্মের অনুসারী হবে, আর কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তার অনুসারী থাকবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। এখানে যদি আমরা লিখি শিকারী কর্তৃক ব্যাঘ্র, ব্যাঘ্র অর্থ কিন্তু বাঘ, শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। এটা একটি বাক্য, শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। তো আমরা যেটা শিখেছিলাম সেটি হলো ক্রিয়াপদ কর্মের অনুসারী হবে। এখানে ক্রিয়াপদ কি? নিহত হয়েছে, এই যে নিহত হয়েছে বা হয়েছে। আর শিকারী এখানে কি? এই যে নিহত করেছে বা নিহত হয়েছে সেটা কি? সেটা কিন্তু বাঘ। এখানে এই বাঘ এবং নিহত হয়েছে এই দুটির প্রাধান্য পেয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে কর্মে ক্রিয়ার সাথে সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হবে কর্মের সাথে। এখানে কর্ম স্বীকারিত সাবজেক্ট বা কর্তা। এই যে নিহত করেছে সেই মাধ্যমটা উপায় হলো কির উপরে কাজ করেছে, সেটা হলো ব্যাঘ্র। এখানে এই নিহত এর সাথে ব্যাঘ্রের সাথে সম্পর্ক, এই শিকারীর সাথে না। কিন্তু শিকারী করেছে কাজটি, কে করেছে সেটা না, এই কাজটাতে সংগঠিত হয়েছে ব্যাঘ্রকে নিয়ে। এই নিহত হয়েছে ব্যাঘ্র। এখানে এই ব্যাঘ্র হলো কর্মপদ। যেমন আগেই বলেছিলাম আমি বই পড়ি, পড়ার মাধ্যম কি? বই। এখানে নিহত হওয়ার যে কাজটি ক্রিয়া সংগঠিত হয়েছে সে মাধ্যমটা হলো বাঘ বা ব্যাঘ্র। এখন এই কর্মপদে এখানে যে কর্মবাচ্যেও দুটো নিয়ম আমাদের জেনে নিতে হবে, মনে রাখতে হবে। সে দুটো হলো যে কর্মবাচ্যে কর্মে প্রথমা কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গের ব্যবহার, এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়। ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়, আর কর্তায় তৃতীয়া বিভক্তি হবে, এবং দ্বারা অথবা দিয়ে যে অনুসর্গ আছে এগুলো অনুসর্গ উপসর্গ কি আমরা আগেই শিখেছি। এই দ্বারা দিয়ে এগুলো ব্যবহার করা হবে। যেমন আলেকজান্ডার কর্তৃক, এই যে কর্তৃক শব্দটা এটা দ্বারা দিয়ে এর অর্থেই ব্যবহার করেছে। দেশ পরাজিত হয়েছে, পারস্য দেশ পরাজিত হয়েছে, চোরটা ধরা পড়েছে। আবার চোর কর্তৃক চোর ধরা পড়েছে, চোরটা ধরা পড়েছে, এটার মধ্যেও আছে, যদিও ওভাবে কর্তৃক বা দ্বারা দিয়ে নেই। এছাড়া তৃতীয়া বিভক্তির কথা বলা হয়েছে। আর 2 নম্বর নিয়ম বা যেটা জানার বিষয় কর্মবাচ্যে, সেটি হলো কখনো কখনো কর্মের দ্বিতীয়া বিভক্তি হতে পারে। কোনো সময় বা কোনো ক্ষেত্রে কর্মে দ্বিতীয়া বিভক্তিও যোগ হবে। যেমন আসামিকে জরিমানা করা হয়েছে, আসামিকে জরিমানা করা হয়েছে, আসামিকে এখানে কে বিভক্তি, এটি হলো দ্বিতীয় বিভক্তি। এরপরে আমরা জানব যে ভাববাচ্য। আমরা কর্তৃবাচ্য জানলাম, কর্মবাচ্য জেনেছি। কর্তৃবাচ্য হলো ক্রিয়া কর্তার অনুসারী হয়, কর্মবাচ্য হলো ক্রিয়া কর্মপদের অনুসারী হয়। এবার দেখি ভাববাচ্য কি বলেছে। আর আমরা আগেই শিখেছি যে বাচ্য 3 প্রকার, ভাব বাচ্য,
কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য, এবং সর্বশেষ প্রকারভেদে আমরা চলে আসছি। তো যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। আমি শুরুতেই বলেছিলাম যে কোনো বাক্যে কর্মপদ থাকবে না, কোনো বাচ্যে বাক্যের কর্মপদ থাকে না। যেমন যদি বলি যে আমি পড়ি, আমি বই পড়ি, এখানে কর্মপদ আছে। আমি পড়ি, এখানে কিন্তু কর্মপদ নেই। আমি ভাত খাই, আমি খাই, এখানে কিন্তু কর্মপদ নেই। তো এখানেও বলা হয়েছে যে বাচ্যে কর্মপদ থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত করা হয়, এখানে ক্রিয়ার অর্থের প্রাধান্য পায়। আর কি আছে, এটি যে বাক্যে কর্মপদ থাকবে না এবং ক্রিয়াপদের অর্থ প্রধানভাবে প্রতীয়মান হবে বা ব্যক্ত হবে, সেটি হলো ভাববাচ্য। এর কিছু নিয়ম আছে বা মনে রাখার আছে, সেটি কি আমরা একটু দেখে নেই। ভাববাচ্যে ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। তো নাম পুরুষের কথা বলা হয়েছে, এখানে পুরুষ উল্লেখ করা হয়েছে। তোমরা ইতিমধ্যে চতুর্থ অধ্যায়ে সম্ভবত 116 পৃষ্ঠায় এরকম হবে, 19 বা 116 পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ে পুরুষ শিখেছ। সেখানে উত্তম পুরুষ, আমি, মধ্যম পুরুষ, তুমি, নাম পুরুষ, সে ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। এখানে নাম পুরুষ, যে নাম পুরুষের উল্লেখ আছে যে ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হবে। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি যুক্ত হবে। দুটো জিনিস মনে রাখতে হবে কিন্তু এখানে, ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হবে, নাম পুরুষের। আর হলো ভাববাচ্যের যে কর্তা যে থাকবে, সেই কর্তার সাথে ষষ্ঠী, দ্বিতীয়া, তৃতীয়া এবং ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে। যেমন আমি যদি এখানে আমরা একটা উদাহরণ দেই, আমার খাওয়া হলো না, আমার খাওয়া হলো না, এটি একটা বাক্য। এখানে এই যে আমার, এটি হলো কর্তা, আমার এটি হলো কর্তা। তো আমরা যদি এটিকে বুঝতে চেষ্টা করি এই বাক্যটাকে, তো সেক্ষেত্রে আমার খাওয়া হলো না, খাওয়া হলো ক্রিয়া। কি খেয়েছি, ভাত না তরি তরকারি না মাছ মাংস না আম না তরমুজ না বাঙ্গি, এগুলো কিন্তু এখানে কিছুই উল্লেখ করা নেই। তাহলে আমার যে খাওয়া, এই যে খাওয়া ক্রিয়াপদটি যে সংগঠিত হবে কাকে আশ্রয় করে সেটা বলেনি, কাকে অবলম্বন করে। এখানে কর্তা আছে আমার ভাত খাওয়া হলো না, তাহলে কিন্তু কর্মপদ থাকতো। আর আমরা শুরুতেই জেনেছি যে এখানে এই বাক্যে কর্মপদ থাকবে না, সেই অনুযায়ী আমার খাওয়া হলো না, আমার এখানে র বিভক্তি, এটি কিন্তু ষষ্ঠী বিভক্তি এবং নাম পুরুষের ক্রিয়া। এরপরে যেটি আছে আর একটা উদাহরণ যদি আমরা দেখি, সেটি হলো আমাকে এখন যেতে হবে, আমাকে এখানে দ্বিতীয় বিভক্তি। তারপর তোমার দ্বারা এ কাজ হবে না, এখানে ওইগুলো নাম পুরুষের ক্রিয়া, তোমার দ্বারা, এই দ্বারা দিয়ে এটাও হলো তৃতীয় বিভক্তির চিহ্ন। তো এখানে আমরা পেয়েছিলাম যে ভাববাচ্যে ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হবে ক্রিয়াগুলো, আর ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয় অথবা তৃতীয় বিভক্তি যুক্ত হবে। তো সেখানে
আমরা এর প্রয়োগ করেও দেখলাম। তো যাই হোক, এরপরে আছে বাচ্য পরিবর্তন, সেটা আমরা পরবর্তী কোনো একটি ক্লাসে শিখব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে বাচ্য সম্পর্কে জেনে নেই। তিনটা বাচ্য সম্পর্কে যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমাদের বোঝা মুশকিল হয়ে যাবে। আপাতত তোমরা বাচ্য কি এই সম্পর্কে একটু ঘাটাঘাটি করো, একটু পড়াশোনা করো। যাদের কাছে অন্য বই আছে সেগুলো একটু দেখতে পারো, তাতে ভালোভাবে বুঝতে পারবে। আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্য সচেতন থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।